প্যারেন্টিং নিয়ে আমরা বলি, ডেফিনেশন আমরা যাচ্ছি না। জন্ম মুহূর্ত থেকে সন্তান প্রতিপালন, আমাদের বাবা মা আমাদেরকে মানুষ করেছেন, তার বাবা মা আমার বাবা আমাদের মানুষ করেছেন, কেউ প্যারেন্টিং এর প্রয়োজন হয়নি, কিন্তু আজকে প্যারেন্টিং এর প্রয়োজন হয়। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমরা নদীর, পুকুরের, খালের পানি পান করেছি, পানি বিশোধনের প্রয়োজন পড়েনি, কিন্তু এখন পানি শোধনের প্রয়োজন পড়ে। এই জন্য পড়ে ওয়াটার পিউরিফিকেশনের প্রয়োজন, এই জন্য পড়ে যে পুরো বিশ্বের পানির সোর্সকে আমরা কলুষিত করেছি। ঠিক একইভাবে প্যারেন্টিং এখন এই জন্য প্রয়োজন পড়ে যে আমাদের চিন্তা চেতনা, শিক্ষা, দর্শন এবং কালচার, পুরো এই সামুদ্রিক বিষয়টাকে, আমাদের মনন এবং মানুষকে বিশ্বের রাজনীতি, শিক্ষা এবং সংস্কৃতিকে আমরা কলুষিত করে ফেলেছি। এইগুলো সবলে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কুরআনে কারীমে প্যারেন্টিং এর যদি আমরা সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ইলা আখিরিল আয়াত। বলা হচ্ছে, নারী পুরুষ তোমাদের ভেতর থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছি, এই জন্য যে তোমরা একে অপরের সেখান থেকে প্রশান্তি, সুকুন পেতে পারো। এখন এই প্রশান্তি এবং সুকুনের বিষয়টা হচ্ছে মূল বিষয় পরিবার। যেহেতু প্যারেন্টিং যেহেতু পরিবারে হয়, এবং পরিবার যেহেতু একজন নারী এবং পুরুষের যৌথ সম্মিলনে হয়, আমরা বাড়ি বানিয়েছি, আমরা হাউস বানিয়েছি, ফ্ল্যাট বানিয়েছি, বাংলো বানিয়েছি, ম্যানশন বানিয়েছি, কিন্তু আমরা সাকিন বানাতে পারিনি। আমাদের সাকিন ছিল এক সময়। সাকিন হচ্ছে সেই জায়গা যেখানে সুকুন থাকে। আমাদের ঘরগুলোতে সুকুন নাই, ফলে আমাদের ঘরে সাকিন নাই। আল্লাহ পাক সূরা আরাফে 189 নম্বর আয়াতে আরেক জায়গায় বলেছেন ওই একই কথা, কিন্তু সেইখানে একটা কথা আল্লাহ পাক বলেছেন যে ফালাম্মা তাগাশশাহা, যখন নারী পুরুষ বিয়ের পরে একত্রিত হলো, কাছাকাছি হলো, হামালাত হামলান খাফিফা। স্যার একটু আগে বলে গেলেন যে ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার এন্ড থার্ড ট্রাইমিস্টার, প্রেগন্যান্সি, লাইট প্রেগন্যান্সি এন্ড হেভি প্রেগন্যান্সি। এই যে মেডিকেল সায়েন্সের লাইট প্রেগন্যান্সি এন্ড হেভি প্রেগন্যান্সি, কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা আরাফে 179 নম্বর আয়াতে আজ থেকে 1400 বছর আগে বলেছেন, নারী পুরুষ যখন একত্রিত হলো, ফালাম্মা তাগাশশাহা, যখন একত্রিত হলো, হামলান খাফিফা, যখন প্রেগনেন্ট হলেন উনি স্ত্রী, সেই এই লাইট প্রেগনেন্সি নিয়ে উনি চালিয়ে নিলেন ওনার জীবন, ওনার সংসার, ওনার ঘর সংসার সব চালিয়ে নিলেন। কিন্তু ফালাম্মা আফতালাত, যখন এই প্রেগনেন্সিটা হেভি হয়ে গেল, ভারী হয়ে গেল, তখন তখন তারা উভয়ে যৌথভাবে আল্লাহর কাছে ধর্ণা দিলেন। এই যে যৌথভাবে ধর্ণা দেওয়া, আজকে অধিকাংশ ফ্যামিলিতে, অধিকাংশ আমি পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে গেছি, একটা কমন কমপ্লেন আমার কাছে অ্যাপ্রোচ করা হয়েছে যে ছেলের বাবা বা মেয়ের বাবা বাড়িতে সময় দেন না। মেয়ের বাবা বাড়িতে সময় দেন না, আর বাবার বক্তব্য হচ্ছে আমি সারা দিন সময় নষ্ট করে ফেলছি তাদের জন্য, তাদের আহার, তাদের উত্তম রিজিকের জন্য আমি সময় দেবো কোত্থেকে। এই যে সহবত, বাবার সহবত বিহীন একটা প্রজন্ম আমাদের বেড়ে উঠছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই ইন্ডিকেশন হচ্ছে যে প্যারেন্টিং এর জন্য বাবা এবং মা দুইজনের কম্বাইন্ড এফোর্টস লাগবে। শুধু মায়ের দায়িত্ব না, বাবা এসে বলবে কি করো, সারাদিন ঘরে থাকো, কি করো, বাচ্চা পরীক্ষা খারাপ করলো কেন, মায়ের দায়িত্ব না। বাচ্চা পরীক্ষা খারাপ করেছে, এর অন্য একটা কারণ হতে পারে যে বাবা বাচ্চাটা সময় দেননি, লুক আফটার করেনি। সো ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদা আজরুন আযীম। এই যে ফিতনা, সন্তান আপনার সম্পদ, কিন্তু একই সঙ্গে আপনার পরীক্ষা। এই পরীক্ষা থেকে বাঁচার জন্যই প্যারেন্টিং করতে হবে। আমার বলতে বড় কষ্ট হচ্ছে, আমি বাংলাদেশে না থাকলেও বাংলাদেশের খবর টুকটাক রাখি, আমি সারা ওয়ার্ল্ডের খবর টুকটাক রাখতে পারি। আমাদের ঢাকাতে প্রতি মাসে গড়ে 736টা তালাক হচ্ছে, রেকর্ডেড ডিভোর্স। আমরা যখন এখানে কথা বলছি, আজকের দিনে 26টা তালাক হবে, প্রতি 24 ঘন্টায় 26টা তালাক হচ্ছে। গত 3 বছরে তালাকের সংখ্যা বেড়েছে 5 গুণ, রেকর্ডেড ডিভোর্স। গত এর আগে 70.8% তালাক হতো পুরুষ কর্তৃক। 2011 সালের কথা বলছি। 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা সরকার এনজিও ট্রাস্ট প্রোগ্রাম নিয়েছে, এম্পাওয়ারমেন্ট, নানা ধরনের প্রোগ্রাম করা হয়েছে। দ্যাটস ফাইন। তাহলে তালাকের সংখ্যা তো কমে আসার কথা ছিল। 2020 সালে
আবার ডিনা নেওয়া হলো 10 বছর পর। 1 দশক পরে তালাকের সংখ্যা, আগে যেহেতু যেখানে 70.8% তালাক দিত নারী পুরুষ, বাদ বাকি তালাকগুলো দিত স্ত্রী। আর 2020 সালে ডেটাতে দেখা যাচ্ছে 81.2% অথবা 80.2% তালাক দেয় নারী। এখন নারীর মুখের কথা, কামাই থাকলে জামাই লাগে না, ইল্লা মাশাআল্লাহ 2-4 ছাড়া। এই যে তালাকের সংসার ভেঙে যাচ্ছে, এই সংসার ভাঙলে বাচ্চা যায় কোথায়? কাজেই সারা পৃথিবীতে পিউ রিসার্চ সোসাইটি একটা সার্ভে করছে। সার্ভেতে দেখাচ্ছে 38% পৃথিবীব্যাপী 38%, রিগার্ডলেস ফেথ, রিগার্ডলেস আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস ধর্ম, 38% সংসার টিকে আছে, বাকি সংসার ভেঙে গেছে। সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে 44% যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের 54টা সংসার টিকে আছে। যারা বৌদ্ধ ধর্মাবলম্বী জাপান, কোরিয়া এই অঞ্চলে, তাদের 44.1 বা 44% সংসার টিকে আছে, বাদ বাকি সংসার ভেঙে গেছে। আর সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে 38% বা 36.9 বা 37%, সম্ভবত 37% মুসলমানদের সংসার টিকে আছে, বাদ বাকি সংসার ভেঙে গেছে। বাংলাদেশে আমরা টের পাই না। আপনি যদি মিশর, তিউনিসিয়া, মরক্কো, সিরিয়া, মুসলিম কান্ট্রিগুলোতে যান, দেখবেন মুসলমানদের সংসার কিভাবে ভেঙে গেছে। এই যে সংসারের ভাঙন, প্যারেন্টিং এখানেই শেষ। এই ভঙ্গুর সংসারে কোনো প্যারেন্টিং হয় না। বাচ্চা মানুষ হয় বটে, কিন্তু সেই মানুষ কতটা মানুষ না সে ব্যাপারে প্রশ্ন লেগে যায়। প্যারেন্টিং পৃথিবীতে বিভিন্ন দেশে প্যারেন্টিং করার সুবাদে আমরা দেখেছি যে 4 ধরনের প্যারেন্টিং হয়। এই 4টার কোনো প্যারেন্টিং এ আমাদের ইসলামী সমাজের সাথে খাপ খায় না, চলে না। 4 ধরনের প্যারেন্টিং বলতে অথরিটারিয়ান, অথরিটেটিভ, পারমিসিভ এন্ড ইনভলভড। এর কোনটা কেমন ব্যাখ্যা করার দরকার ছিল, কিন্তু সময় হবে না। ইসলামিক প্যারেন্টিং, যেটা ডক্টর রুকন সাহেব বলে গেলেন একটু আগে, হোলিস্টিক। আমরা এ দুনিয়াও দেখি, আমরা ও দুনিয়াও। ইসলামিক প্যারেন্টিং হচ্ছে জীবনের সর্বক্ষেত্র, সার্বিক। পৃথিবীতে আপনি যেখানেই যান, আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এখানে 9টা গুণ, প্রত্যেকটা গুণ ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। 9টা বৈশিষ্ট্য দেওয়া আছে পৃথিবীর। এমনকি জোর, ডাকাত, বদমাস, আস্তিক, নাস্তিক, প্রত্যেকটা বাবা মাও চান তার সন্তানের ভিতরে এই 9টা গুণ তৈরি হোক। আনফরচুনেটলি সেটা হয় না, আমরা সেটা দেখেছি। মূল কথা হলো প্যারেন্টিং এর জন্য বাবা মা দুইজনের এফোর্টস লাগবে, এবং ফ্রম দ্য ডে ওয়ান মাওয়াত্তা ওয়া রাহমা, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং না থাকলে আপনার বাচ্চা মানুষ হবে না। এটা একেবারে প্লেন সিম্পল এজ দ্যাট। প্যারেন্টিং কৌশল যদি আমরা এক কথায় বলি, তাহলে বাচ্চাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণ হচ্ছে বিশ্বাসের নিয়ন্ত্রণ। সে কি বিশ্বাস করবে, কোন কথা থেকে সে ফেথ মেনে নেবে, শুনবে অনেক কথা, কোনটা বিশ্বাসের অঙ্গ বানাবে। খাদ্য, কি খাবে, কখন খাবে, কতটুকু খাবে, কেন খাবে, আমরা জানি না। বিনয়ের সঙ্গে বলে রাখি, আমার একটা বই 21 শতকে চ্যালেঞ্জ যুব মানুষ, এখানে আমি এই লিস্টটা দিয়েছি যে কোকস, সুগারের চর্বি মিশ্রিত খাবার বাংলাদেশে অ্যাভেলেবল, পার্টিকুলারলি বাচ্চাদের খাবার। এবং E141, E139, E517 বলে যে কোডস গুলো দেয়া আছে বাংলাদেশে বাচ্চাদের খাবার, এগুলো অ্যাভেলেবল, এই লিস্ট দেওয়া আছে। তো কোড, আপনি শুকরের মাংস, চর্বি যেটা হারাম করেছে আল্লাহ পাক, সেগুলোকে বাচ্চাদের খাওয়াবেন, আর আমি আশা করেন আপনার বাচ্চা মানুষের মতো আচরণ করবে। দ্যাটস কোয়াইট পসিবল। এটা হতেই পারে। আমাদের বাচ্চারা এটা খাচ্ছে, তার খাদ্য রেগুলেট করতে হবে, তার ঘুম। অধিকাংশ ফ্যামিলিতে আজকে রাত 10টা 11টার মধ্যে কেউ ঘুমায় না, বরং ডিনার সার্ভ করে 10টার সময়। আমরা এটা খুব ভালো করে আমার ব্যাখ্যা করতে পারলে ভালো লাগতো। এখানে ডক্টরস আছেন, নিউরোলজিস্ট আছেন, কার্ডিওলজিস্ট আছেন, এখানে সম্মানিত ডাক্তার আছে। কোনো মানুষ, সে যে বয়সেরই হোক, ক্রমাগত ভাবে যদি ডেল্টা স্লিপ থেকে ডিপ্রাইভড হয়, তাহলে তার ব্রেনের নিউরন অকার্যকর হতে থাকে। সারাদিন পড়াবেন, সকালে মনে করা দিলে পরীক্ষা যাওয়ার আগে মুখস্থ করেছি, হত্তর করে ভুলে গেল, কোনো সমস্যা নেই। পরীক্ষা হলে যে মেমোরি কম হবে না, সব ভুলে যাবে। এটা অন্যতম একটা কারণ, একমাত্র কারণ না বাংলাদেশে। অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের বাচ্চারা রাত্রে দেরিতে ঘুমায়। রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত যদি আপনি ঘুম না পান, তাহলে আপনার ব্রেনে ডেল্টা ওয়েভ পাচ্ছেন না। ব্রেনে ডেল্টা ওয়েভ যদি না পান, আপনার বাচ্চার মেমোরি নষ্ট হতে থাকবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। পড়বে ভুলে যাবে। আর হচ্ছে জীবনাচার।
জীবনের। দেখেন একটা বাচ্চা বাড়িতে মা বলেছে, তোমার বাবাকে বলেছি চকলেট খাবে, বাচ্চাকে বলেছি যে তোমার আব্বাকে বলেছি চকলেট এনে দিচ্ছে, আনবে। চকলেট নিয়ে আপনি অফিস থেকে আসতেন, বাচ্চা চকলেট নিয়ে আসতো, বাবা নিয়ে এসছে, বাচ্চা দৌড়ে যাবে চকলেট নিতে, মা বলেছিল আমার চকলেট আনবে, এনেছে। বাবাকে থ্যাংক ইউ বলেছো, বলেছি। মাকে যাও থ্যাংক ইউ বলে আসো। আমরা স্বামী স্ত্রী এই সময় যদি একটু জীবন আচারের ভিতরে এটা শিখা দিতাম, আল্লাহকেও থ্যাংক ইউ বলো। এখন আল্লাহকে থ্যাংক ইউ বলতে হয় কোথায়, এটা বাচ্চা জানেনি। কিন্তু মা যদি মুসাল্লাটা দেখা দেয়, ওখানে একটা সেজদা দিয়ে আসো, আল্লাহকে থ্যাংক ইউ বলার রাস্তাতে সেজদা দেওয়া। এই যে সেজদা ভিত্তিক এই যে জীবনাচার, এটা যদি তার ফেক এন্ড তার প্র্যাকটিসের ইন্টিগ্রেট করে ফেলি আমরা, এবং সেই জীবনটা, বাচ্চার জীবনটা ছোটকাল থেকে যদি সেজদা ভিত্তিক হয়ে যায়, দেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার বাচ্চা বিপক্ষে প্ররোচনা গেলেও, হি উইল কাম ব্যাক ইনশাআল্লাহ। আমরা বাড়িতে ডিবেটের আয়োজন করি না, ফ্যামিলি ক্রিড এন্ড কাউন্সিলিং সেশন হওয়া দরকার। আমি আমার ছেলে মাদানী ভাই এখানে আছেন, আব্দুর রহমান মাদানী ভাই, উনি আমার বাসাতে গেছেন, উনি জানেন আমার ছেলে মেয়েকে নিয়ে আমি প্রতি সপ্তাহে কাজটা করতাম। প্রতি সপ্তাহে উইকেন্ডে আমি আমার নিকাসেলের বাড়িতে আমি এই কাজটা করি। ছেলেদেরকে নিয়ে বসি, একটা টপিক আগে 2 দিন ধরে আগেই বলে দিই গাড়ি রুমে, আজকের টপিক আলোচনা হবে রিচার্ডকে নিয়ে, আগামী সব শনিবারে আলোচনা হবে গাজী সালাউদ্দিনকে নিয়ে, আগামী শনিবার আলোচনা হবে গাজী সালাউদ্দিনের নিজামুল মুলকের ওই যে সিলেবাস মিজামুল মুলক তৈরি করেছিলেন, নিজামুল মুলক নিয়ে আলোচনা করবো। আমরা আগেই বলে দিতাম, আমরা ওই সময় আলোচনা করতাম নিজামুল মুলকের সিলেবাস নিয়ে, গাজী সালাউদ্দিনের অ্যাট্রিবিউটস নিয়ে, তার যুদ্ধের টেকনিক নিয়ে আমরা কথা বলতাম। বাপ বেটি আমরা সন্তান আমরা বাড়িতে বসে বসে তর্ক করতাম, বিতর্ক করতাম। আমি সুযোগ দিতাম ওরা তর্ক করুক ভাই বোনে। দুটো পাথরকে যদি আপনি এক জায়গায় নেন এবং সেই পাথরকে যদি একটা আরেকটার সাথে জোরে ধাক্কা দেয়, কি হবে? পাথরের গায়ে যে ময়লাগুলো থাকে এগুলো ঝরে যাবে এবং দুর্বল পাথরটা ভেঙে যাবে। দুটো আইডিয়া নিয়ে দুইজন সন্তানকে বসিয়ে দেন বিতর্ক করার জন্য, আপনি জাস্ট রেগুলেট করেন, ওয়াচ করেন, এনজয় করেন, তাদেরকে বিতর্ক করতে দেন। তাদের ভেতরে যত ভুল ধারণা ছিল ওই ময়লা ধুলো বালুর মতো ধরে যাবে এবং তাদের ভেতরে যে নতুন নতুন আইডিয়া এক্সপ্লোর হতে থাকবে, যেহেতু তারা ব্রেনে কাজ করছে, ব্রেন ওয়ার্ক করছে, এক্সপ্লোর হবে। এই এক্সপ্লোর এই জন্য এইটা ফ্যামিলিতে হওয়া উচিত, এটা ফ্যামিলি কারিকুলামে থাকা উচিত, ফ্যামিলি এডুকেশনের ভিতরে থাকা উচিত। আজকের যুগ হচ্ছে সায়েন্স। সবাই বলে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে কথা শোনার আগে, বিশ্বাস করার আগে বলে সায়েন্স বলেছে তো, নাসা বলেছে তো, বিজ্ঞানীরা কি বলেছে। দেখেন সায়েন্সের ডেফিনেশনটা হচ্ছে SIENCE, সায়েন্স হচ্ছে বিজ্ঞান। এই সায়েন্স হচ্ছে SIGNS, সায়েন্স অফ আল্লাহ লেফট ইন দ্য ক্রিয়েশন ফর আস টু আন্ডারস্ট্যান্ড। সৃষ্টির ভেতরে আল্লাহ কর্তৃক ছেড়ে দেওয়া সূক্ষ্ম কৌশল, এটাই হচ্ছে সায়েন্স। যারা খুঁজে বের করতে পারে তারা সায়েন্টিস্ট, আর যে পদ্ধতিকে খুঁজে বের করে সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। কাজে সায়েন্স ইটসেলফ এ পার্ট অফ ধর্ম, রিলিজিয়ন। সায়েন্স ধর্মের বিরুদ্ধে নয়। এই জন্য সায়েন্স আমার আজকে তো ব্যাখ্যা করার সুযোগ নাই, আমি এটা বাচ্চাদের এই কগনিটিভ ডেভেলপমেন্টের এটা পার্ট। এই যে মুরগির ডিম থেকে কিভাবে মুরগি বেরোচ্ছে এবং সেই মুরগি কিভাবে সায়েন্সকে ব্যাখ্যা করে। এনিওয়ে আমরা পরেরটায় যাই। এখানে দুটো ছবি দেখছেন আপনারা, একটা হচ্ছে ভালো আপেল আর একটা খারাপ আপেল, পচা আপেল। পচা আপেলটাকে ভালো আপেলের সামনে ইচ্ছা করে আমি রেখেছি যে এক সপ্তাহ যদি এই পচা আপেলটা ভালো আপেলের সাথে থাকে তাহলে পচা আপেলটা ভালো হয়ে যাবে। ইজ দ্যাট দ্য কেস? নো, এটা হতেই পারে না, কারণ পচা আপেলের সংস্পর্শে ভালো আপেলটাও নষ্ট হয়ে যাবে 2 দিনের ভিতরে। দিস ইজ হোয়াট কল সোহবত। এই সোহবত আপনার বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে। আবার দেখেন সাইকেলের একটা হুইল আছে, হুইলের মাঝখানে যেখানে সমস্ত হুইল স্পোক করে এসে বিশিষ্ট সেখানে আল্লাহ শব্দটা বসানো আছে, যা বাচ্চাকে বোঝানোর জন্য। বাচ্চারা চোখ দিয়ে শোনে, কিন্তু মনে রাখবেন এই যে ভিজুয়াল লার্নিংটা, এটা বাচ্চারা চোখ দিয়ে শোনে, ওরা কান দিয়ে শোনে না। ওরা কান দিয়ে শুনবে না, আপনি বলবেন এক কথা কান দিয়ে বের হয়ে যাবে, সে শুনবে না, বরং কি দেখছে সেটা ফলো করবে। এই জন্য তার মেমোরি গেঁথে দেওয়ার জন্য এই ভিজুয়ালি এই সাইকেলের হুইল দেওয়া হয়েছে। এই হুইলের মাঝখানে আল্লাহ শব্দটা বসানো হয়েছে এবং আল্লাহ শব্দের একেবারে কাছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ছোট্ট করে লেখা আছে ইংরেজিতে 1 এবং 8 এবং 5, আর 1-এর নিকট প্রতিবেশী হওয়ার মতো জন্য 2, 1-এর পাশে 2 থাকার কথা, কিন্তু 2 আছে অনেক দূরে, 3 আছে অনেক দূরে। কাজেই বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে 1-এর নিকট প্রতিবেশী কে? 2। এখানে নিকট প্রতিবেশী কে? 5। কেন? কারণ 1ও আল্লাহর কাছে, 5ও আল্লাহর কাছে। বাচ্চাকে শিখিয়ে দেন তোমার চলতে ফিরতে খেলতে স্কুলে মাঠে যাকে দেখলে মনে হবে যে এই ছেলেটা আল্লাহকে মানে,
সে তোমার বন্ধু প্রতিবেশী হওয়ার যোগ্য, এই তোমার সোহবত পাওয়ার যোগ্য। মৌলিক একটা জিনিস বাচ্চাকে ছোটকাল থেকে শিখিয়ে দিতে হবে, কারণ রিপিটেডলি ইসলাম ছাড়া কোনো জ্ঞান নাই। পৃথিবীকে যত জ্ঞানই আসুক, এই জ্ঞান যদি ইসলামিক কোর বিলিফের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, সেটা জ্ঞান না, সেটা কখনোই জ্ঞান না, হতে পারে না। ওয়ান্স টুডে আর টুমরো, এইটা যে ওয়ে, এটা প্রমাণ হতে বাধ্য। কাজেই জ্ঞানের তিনটা সোর্স থাকে, জ্ঞানের সোর্স আল্লাহ, কিন্তু মাধ্যম তিনটা, ওহী এবং ইলহাম। ইতিহাস অভিজ্ঞতা, ওহির রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলহামের রাস্তা ঠিকই আছে। ইলহাম আমাদের কাছে আসে, ওহী এবং ইলহাম। দ্বিতীয় হচ্ছে ইতিহাস এবং অভিজ্ঞতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভিজ্ঞতা ছাড়া কেউ জ্ঞানী হয় না। আর 3 নম্বর হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কিভাবে জ্ঞানের সোর্স হয়, বাচ্চাকে জিজ্ঞাসা করেন। এখানে একটা ডালে 3টা পাখি আছে, প্রকৃতি, নেচার। শুকনা ডালে 3টা পাখি বসে আছে, বাচ্চাকে বলেন যে গুলটি দিয়ে একটা মেরে দিলে, পড়ে গেল, কয়টা থাকলো? ঐকিকভাবে বলবে 2টা, কিন্তু বাস্তবতা হলে একটাও থাকবে না। আমি ডক্টর মাদানি জানেন, 2006 বা 2007 সম্ভবত লন্ডনে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে LMC-তে, যেখানে ভিশন বাংলাদেশ 2030, সেখানে আমার একটা লেকচার ছিল। সেখানে আমি এক পোস্ট করাতে একটা বাচ্চা হাত তুলে আমার সাথে তর্ক করেছিল, ছোট বাচ্চা। তর্কটা হচ্ছে এই যে, খোলা চোখে, 2টা চোখ আছে তোমার, 2টা আছে, আকাশের দিকে তাকায় দেখলে 4টা পাখি, কয় চোখ দিয়ে 4টা দেখলে? 2 চোখ। এক চোখে কয়টা দেখা যাবে? অঙ্কের নিয়মে 2 চোখে যদি 4টা দেখা যায়, এক চোখে 2টো দেখা যাবে। বাচ্চাটা, আমি যখন বলেছি যে এক চোখে 4টা দেখা যাবে, বাচ্চা আমার সাথে তর্ক করেছে। আমি ওকে ডেকে নিয়ে ওর বাবা মাকে দেখে বলেছি কয়জন দেখতে পাচ্ছি। তখন বাচ্চা চিন্তা করছে, তাহলে তাই তো, অঙ্ক তো মেলে না। এই যে অঙ্ক মেলে না, জীবনের সব জায়গায় অঙ্ক মেলাতে নাই। অভিজ্ঞতা এবং নেচার ইটসেলফ আমাদেরকে শেখায়, অনেক কিছু শেখায়। এখানে একটা গ্লাস দেখছেন, গ্লাসের ভেতরে চিনি অথবা লবণ ঢালছি, আপনি ঢেলে দেন, মিশিয়ে দেন, বাচ্চাকে বলেন কি আছে, বাচ্চা বলবে চিনি, কারণ বাচ্চা চিনি খুব পছন্দ করে। টেস্ট করে দেখলো লবণ, নোনতা, তার মানে লবণ মেশানো হয়েছে। তাহলে না জেনে, যাচাই না করে কোনো কথা বলতে নেই। আবার আর একটা জিনিস, এই ক্লাসটা 200 ml পানি একটা বাচ্চার হাতে দেন, দিয়ে বলেন ধরে দাঁড়ায় থাকবে, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ নামাবে না, অথবা যতক্ষণ পারো ধরে থাকো। তুমি নামাইতে পারবা না টেবিলে, যে কাজটা করতে পারবা সেটা এক হাত থেকে আরেক হাতে নিতে পারবা। 3 মিনিটের বেশি বাচ্চার পক্ষে সম্ভব না এই 200 ml গ্লাস ধরে রাখা, অসম্ভব। এটা সাইকোলজিক্যাল একটা টেস্ট। যখন পারবে না, বাচ্চাকে জিজ্ঞাসা করেন কেন তুমি হাত থেকে ডান হাত থেকে বাম হাতে নিলে, চেঞ্জ করলে কেন? বাচ্চা বলবে যে স্ট্রেস, বেশিক্ষণ ধরে রাখতে পারে, 3 মিনিট 4 মিনিট, তার বেশি পারবে না। মনের ভেতরে আমাদের যে কষ্টগুলো থাকে, এই কষ্টগুলো আনডিসক্লোজড রেখে দিলে আমাদের ভেতরে এই অস্বস্তিটা তৈরি হয়, যে অস্বস্তিটা আমার হাতে তৈরি হয়েছিল 200 ml একটা পানি ধরে রাখতে। সো বাচ্চাকে এই কথা শিখায় দেওয়া দরকার, পার্টিকুলারলি মেয়েদের। 11-12 বছরের টিনেজ মেয়েরা যখন বাবার কাছ থেকে সোহবত পায় না, বাড়িতে অ্যাটেনশন পায় না, এরা সোহবত এবং অ্যাটেনশন, মাসুরিন অ্যাটেনশন খুঁজতে বয়ফ্রেন্ড খোঁজে। এবং সুইডেনে আমি কয়েকটা কেস এরকম দেখেছি, লন্ডনে, ম্যানচেস্টারে, লন্ডনে। আনফরচুনেটলি বাংলাদেশি বাবাদের ঘরে, ওরা ফুল পরিবারে ঘরে ঘরে এই অবস্থা, ইল্লা মাশাআল্লাহ। সো এই যে টেস্ট গুলো, এগুলো বাচ্চার সাথে খেলতে পারে। আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না, কিন্তু বাচ্চা চাইবে না পড়তে, বাচ্চারা পড়তে চান, ওরা খেলতে চায়। তা আমরা কি করবো? আজকে খেলবো। এই খেলাগুলো আমরা পরিবারে করতে পারি। বাচ্চা যে মুহূর্তে বুঝছে আমাকে পড়াচ্ছে, তখন নিজে আর পড়বে না, আর বলবে যে এই ওটা খেলা না, কিন্তু ওটা পড়াচ্ছে, পড়িস নে। বাচ্চাদের নেচারই এইটা। টিচার যারা আছেন, বিশেষ করে টিচিং এডুকেশনে যারা আছেন, তাদের জন্য এটা ভালো কাজ দেবে বলে আশা করি। একটা রিসার্চ আছে যেখানে বলছে আমরা যা পড়ি, মুখস্থ করি, মেমোরি রিকলের ক্ষেত্রে মাত্র 20% আমাদের মনে করতে পারি, বাকি 80% আমরা বলে যাই, 80% বলে যাই। আমরা যা বলি, শুনি, ফোনোগ্রাফিক মেমোরি বলে এটাকে, এটা 30% আমরা মনে করতে পারি, বাকি 70% আমরা ভুলে যাই। আমরা যা দেখি, ফটোগ্রাফিক মেমোরি, এর 40% আমাদের মনে থাকে, আর বাকি 60% আমরা মেমোরি রিকল করতে পারি না, মনে হয় দেখেছিলাম কি। আমরা যা বলি, ইকোইক মেমোরি, 50% আমরা মনে করতে পারি, আর বাকি 50% ভুলে যাই। নিজের বলা কথা নিজে ভুলে যাই, কি বলেছিলাম। আমরা যা বলি, দেখি, করি, ইন্টারঅ্যাক্টিভ মেমোরি,
এই মেমোরিটা 90 থেকে 92% আমাদের মনে থাকে। সো আপনি আপনার বাচ্চাকে বাড়িতে হোক স্কুলে হোক পড়াশোনার ক্ষেত্রে ইন্টারেক্টিভ করে ফেলতে পারেন, আপনার বাচ্চা ভুলে যাওয়ার কথা নয়। বাচ্চাদের একটা বড় সমস্যা হলো রেগে যায়। কোনো কোনো বাচ্চার চোখের চামড়া সবসময় এরকম এত জড়ো হয়ে থাকে, ভয় লাগে কথা বলবো ওর মুড কেমন। বাবা মা চিন্তা করে বাচ্চার মুড কেমন। বাচ্চাকে রাগের জন্য এটা শেখায় দেন। কেউ তো মরতে চায় না। দেখো পৃথিবীতে সবচেয়ে হিংস্র রাগী প্রাণী সিংহ। পুরুষ সিংহ বেশি রাগ, স্ত্রী সিংহ রাগী তার চেয়ে একটু কম রাগ। তো পুরুষ সিংহ বাঁচে 8 থেকে 10 বছর, স্ত্রী সিংহ বাঁচে মাত্র 16 বছর। মানে ওর যে রাগ কম এই জন্য বেশি বাঁচে। কচ্ছপ যার রাগই নাই সে বাঁচে 220 বছর। কাজে যদি বেশি বাঁচতে চাও রাগ করো না, বেশি বাঁচতে চাও রাগ করো। বেশি রাগ করবা, ঘন ঘন রাগ করবা, কাঁদান মারে গুছিয়ে যাবা। বাচ্চারা মরতে চায় না। দুনিয়ায় এত সুন্দর, বন্ধু বান্ধব ছেড়ে কেউ মরতে চায় না। তো এই যে ছোটকালে তাকে শিখিয়ে দিলেন এই রাগ, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে তো আলাদা কোর্সই আছে, মেমোরি এনহ্যান্সমেন্ট নিয়ে আলাদা কোর্সই আছে, 45 মিনিট লেকচার আছে। আমি তো এগুলো বলতে পারবো না এখন, সময় যেহেতু নাই। তো এই রাগ ম্যানেজ করাটা একটা বড় জিনিস। আর একটা মনে রাখবেন, সফট ড্রিঙ্কস। আমরা কেউ 1 কাপ চায়ে 27 গ্রাম চিনি খাই না, মানে 7 চামচ চিনি খাই না, 7.5 চামচ কেউ খায় না। আমি 1 কাপ চায়ে 1 চামচও চিনি খাই না, আমার পার্সোনাল চয়েস। কেউ 1 চামচ খেতে পারে, কিন্তু একটা ড্রিঙ্কসে 28 গ্রাম চিনি থাকে, মানে 7.5 চামচ চিনি থাকে। হোয়াইট সুগার 80 মিলিগ্রাম ক্যাফিন থাকে, তার মানে 40 মিলিগ্রাম ক্যাফিন হচ্ছে 1 কাপ কফিতে। আপনি খাওয়াচ্ছেন 80 মিলিগ্রাম ক্যাফিন, একটা ড্রিঙ্কস খাওয়াচ্ছেন। আমি ড্রিঙ্কসের নাম বলবো না, কারণ এর আগে ড্রিঙ্কসের নাম বলেছি, আমার একাডেমি টেলিয়নের পেজ ওরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে কমপ্লেন করে। সো আপনারা জানেন যে কি ড্রিঙ্কস খায়। তারপরে স্পিরিট অ্যামাইনো অ্যারোমেট, সোডিয়াম কার্বনিক অ্যাসিড, এইসব ড্রিঙ্কসে মেশানো, বাচ্চারা খুব খায়। এগুলো টোটালি আপনার বাচ্চার ওই যে ডেল্টা স্লিপ শেষ করে দিল, ওই যে মেমোরি নিউরনের অ্যাক্টিভিটি শেষ করে দিল। সো বি ভেরি কেয়ারফুল। বাচ্চাকে কি খেলে দিচ্ছে? দুপুরে মেনুতে চিংড়ি, গলদা চিংড়ি, দারুন। খুলনা তো গলদা চিংড়ির জন্য বিখ্যাত, সাতক্ষীরা পার্টিকুলারলি। গলদা চিংড়ি করে কি জানেন? গলদা চিংড়ির গায়ে যে খোলস, এটার খুব তত না দ্রুত বাড়ে না যত দ্রুত গলদা চিংড়ি নিজের ভেতরের মাংসটা বাড়ে। ফলে একসময় সে ফিলস টাইট, সে মনে করে যে আমার শরীরটা খুব টাইট হয়ে গেছে। সেই টাইট হওয়ার কারণে সে নিজেকে মুক্ত করার জন্য তার যে সুর, এই সুর দিয়ে দুটো ওই চিরে ফেলে, নিজের গা চিরে ফেলে। পানির স্রোতে এটা ভেসে যায়, গা উন্মুক্ত হয়ে গেল, ওপেন। তখন ছোট ছোট পোকা, ইভেন মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের পোকাও তার গা থেকে খোবলা করে মাংস খায়। খুব ভালনারেবল থাকে এই সময়। গলদা চিংড়ি এই দুর্বল সময় করে কি গাছের শেকড়ের নিচে, পাথরের নিচে আশ্রয় নেয়, কয়েকদিন চুপচাপ থাকে। তার আগের মতো খেলাধুলা, পুকুরে সাঁতার কাটা, এগুলো বন্ধ। তার গায়ে আবার নতুন করে খোলস তৈরি হয়। এখন সে খোলসটা আগে চেয়ে ঢিলা ঢালা, এরপরে সে আবার পুকুরের ভিতর সাঁতার কাটে। বাচ্চাকে শিখিয়ে দেন, ম্যাথ খারাপ হয়েছে, ইংরেজি খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, ডোন্ট ওয়ারি। তোমার মাঠ থেকে, স্কুলের খেলার মাঠ থেকে, বন্ধু বান্ধবদের আড্ডা থেকে নিজেকে গুটায় নাও, ঠিক যেভাবে গলদা চিংড়ি লুকিয়ে নেয়। এরপরে ম্যাথ, অঙ্গ, ইংরেজি কোনটা দুর্বল হয়েছে, লেটস ওয়ার্ক টুগেদার। এবং এরপরে যখন আবার নতুন করে তুমি দেখবা যে না তুমি ইউ আর কোয়াইট কেপেবল, না, এরপরে যাও খেলা। প্রকৃতির এটা ডিফেন্স মেকানিজম, প্রকৃতি এভাবে করে। আমাদেরকে বাচ্চাদেরকে এটা শিখাইতে হবে। দেখেন মাছির 4000 চোখ আছে। এই যে মাছি দেখছেন 4000 চোখ, 3999টা চোখ যদি কেটে বেরো করে ফেলে, একটা চোখ থাকলো, সেই একটা চোখ 360 ডিগ্রি দেখতে পায়। বাচ্চাকে শেখান। আমার নাতনিদের শিখিয়েছিলাম, কারণ নাতনি ওরা আমার ওকে 4000 চোখ বানাবে। তো দাদার 4000 চোখ বানানোর জন্য আমার এখানে কলম দিয়ে বিভিন্ন চোখ আঁকিয়ে দিচ্ছিল, ছোট ওরা এখনো ছোট আনিয়ে। তো আমার 4000 চোখ বানায় দিই। বাচ্চাকে শেখায় দেন, তুমি একটা বই করবা, একটা চোখ তৈরি হবে। কোথায় তৈরি হয়? দৃষ্টিভঙ্গি তৈরি হয় ভেতরে। তুমি যদি 4000 চোখ, 5000 বই উঠতে পারো, 5000 দৃষ্টিভঙ্গি তোমার ভেতরে আসবে। তো 5000 দৃষ্টিভঙ্গি, তার মানে তোমার অন্তর্দৃষ্টি তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সে আল্লাহর দেওয়া বিশেষ ক্ষমতায় অন্তর্দৃষ্টিতে থাকে। আল্লাহর দেওয়া এই বিশেষ ক্ষমতা সে পেতে পারেই না যার ভিতরে দুটো জিনিস নাই। একটা হচ্ছে কন্টিনিউয়াসলি আল্লাহর নামে জ্ঞান আহরণ করার অভ্যাস বা চেষ্টা, এবং আল্লাহর ভয়। এই দুটো যাক না থাকে সে ওই বিশেষ নূর পাবে না। সো বাচ্চাকে শিখিয়ে দেন অন্তর্দৃষ্টি তৈরি করে নাও। তুমি যদি অন্তর্দৃষ্টি তৈরি করতে পারো, দেন ইউ আর
ফিট এনাফ, যেখানেই যাও অ্যাডাপ্টেশনে তোমার কোনো সমস্যা হবে না। দেখেন মশা, এখানে এতগুলো মানুষ আছে, একটা যদি মশা ঢোকে, মশার একটা শুঁড় আমরা দেখি, এই শুঁড়ের ভেতরে আদি 4টা শুঁড় আছে, কোন 5টা শুঁড়। এখানে মশা ঢোকার পরে গরমে কি সবার আগে সে ওই শুঁড়টাকে ওপেন করবে করে, আর বাকি 5টা শুঁড়, যেটা 4টা শুঁড়, সেটা নীল ওগুলো একটা অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনা দিয়ে 18 ফুট দূরত্ব থেকে মোটামুটি 6 গজ, 5.5 গজ দূরত্ব থেকে অ্যান্টেনা দিয়ে সবার গায়ের উপরে উপরে এরকম অ্যান্টেনা দিয়ে টেস্ট করে নিল, গ্রুপিং কার কি গ্রুপ। অমুকের এ গ্রুপ, এ গ্রুপের রক্ত স্বাদ নয়, ভালো না, খাওয়া যায়, ভালো না। এ নেগেটিভ, পছন্দ না। ও পজিটিভ, চলে মোটামুটি। কিন্তু ওখান থেকে 18 ফুট দূর থেকে যখন আমার দিকে তাক করবে, ও বুঝতে পারবে যে জিয়া ভাই বি পজিটিভ, ও সবাই আপনাদের সবাইকে বাদ দিয়ে আমাকে কামড়াবে, কারণ বি পজিটিভ কাচ্চি বিরিয়ানি খুব টেস্ট। মশা যখন কামড়ায়, তখন কামড়ানোর আগে ওর আর একটা সুর দিয়ে ওখানে থুতু দেয়। থুতুতে জাইলোপেন লিডোগের নামে লোকাল অ্যানেস্থেশিয়া, এই গ্রুপের অ্যানেস্থেশিয়া পাকে অবশ্যই জ্ঞান। এরপরে কামড়ায়, রক্ত খাওয়ার পরে ও চিন্তা করলো আমার পেট ভরে গেছে, উঠে যাবে। উড়ে যাওয়ার আগে তখন আর ওই জাইলোপেন ওই থুতুটা ছিটাচ্ছে না, অবশ্য নাই। উড়ে যাওয়ার সময় চিন্তা করে জিয়ারা আবার ভাবে খুলনায় আসবে, আর এক চুমুক দিই। এই যে আর এক চুমুক দিতে গেল, তখন তার লোকাল অ্যানেস্থেশিয়া নাই। তখন আমি টের পেলাম, তখন দেখি যে সে আগেই আমার রক্ত খেয়ে পেট টোপলা ধরে বসে আছে। এই যে মশা কোরআনে উল্লেখিত প্রথম প্রাণী, 31টা প্রাণীর উল্লেখ করা আছে মশা কোরআনে, এবং 200টা আয়াত আছে। আপনার বাচ্চাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেন, যখন ছুটি পাবা, পরীক্ষার পরে যে ছুটিগুলো থাকবে, এই মশার যে বিবরণটা আমি দিলাম, বাকি 30টা প্রাণীর অ্যামেজিং কি অ্যাট্রিবিউটস এন্ড স্কিল এন্ড পাওয়ার আছে খুঁজে ফেলবা। ওরা লেগে থাকবে, দুষ্টুমি করতে যাওয়ার সময় নেই, টিকটক করার সময় তো পাবে না। বাচ্চাকে আপনি কাজে লাগাবেন অ্যাসাইনমেন্টে। আপনি যদি বাচ্চাকে কাজে না লাগান, আপনার বাচ্চাকে কাজে লাগানোর জন্য মোড়ে মোড়ে অনেকে বসে আছে, তারা কাজে লাগান। সো আপনি সময় দেন। ওই যে বলেছি সিজদার ব্যাপারে একটা অ্যামেজিং, আমি এখানে রেফারেন্স দিয়ে দিছি, কাজে আমার রেফারেন্স এখানে সাইটেশন উল্লেখ করা আছে, যে কারণ উল্লেখ করতে চাচ্ছি না, সময় যেন শেষ আবার। আমরা যখন সিজদা করি, দেখেন আমাদের ব্রেনে ডেল্টা, থেটা, আলফা, বেটা এন্ড গামা, 5টা ওয়েভ, ইলেকট্রিক্যাল ওয়েভ। এখানে যারা ডাক্তার আছেন তারা খুব ভালো করে জানেন ইলেকট্রিক্যাল ওয়েভ। এই ইলেকট্রিক্যাল ওয়েভের উপরে ভিত্তি করে আপনার চেতনা, কতটা আপনি চেতন, কতটা সচেতন, এটা নির্ভর করে। দুপুরে খাওয়া দাওয়ার পরে শোয়ার পরে একটু ঘুম দেওয়ার পরে মনে হয়, ঘুম যখন ভাঙে তখন মনে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, অথচ আপনি শুয়েছেন কিন্তু দুপুরে। এটা কেন? ওই ব্রেন ওয়েভের কারণ। সো এই ব্রেন ওয়েভ সারাদিন আমাদের রাগে, ক্ষোভে, দুঃখে, ক্লান্তিতে, পরিশ্রমে আমাদের ব্রেন ওয়েভ বারবার চেঞ্জ হচ্ছে, ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হচ্ছে। এখানে যিনি ঝিমোচ্ছেন তার ব্রেন ওয়েভ যখন হয়তো চলে গেছে থেটাতে। যিনি খুব কনসেন্ট্রেশন দিয়ে আমার এইটা শুনছেন, তিনি আলফাতে আছেন। অথবা যিনি শোনার সঙ্গে সঙ্গে ভাবছেন, গভীর ভাবনায়, তিনি গামারে চলে গেছে, গামা ব্রেন ওয়েভ। আপনার ব্রেন ওয়েভ চোখের পলকে চেঞ্জ হচ্ছে। আমরা যারা বুবুর যখন রাস্তায় চলতে ফিরতে দেখছেন, বুবুরটি রাস্তায় চলাফেরার সময় মাটির সঙ্গে, গাছ সঙ্গে, দেয়ান সঙ্গে, গাছের শেকড় শোকার করে একটা চক্কর দেয়, দিয়ে এক জায়গায় যারা কেশর পায়খানা করে, তার ব্রেনের যে বায়োম্যাগনেটিক ফিল্ড আছে, এটা দিয়ে তার ভিতরে ক্ষমতা দেয়া আছে, আল্লাহ পাক দিয়েছেন। এইটা দিয়ে সে কোনটা দক্ষিণ কোনটা উত্তর, এইটা নির্ধারণ করে উত্তর দক্ষিণ অ্যালাইন হয়ে পেশাব পায়খানা করে, তাছাড়া সে পড়বে না। আমরা যদি আমাদের ঘন ঘন সিজদার মাধ্যমে আমাদের যে ইলেকট্রিক্যাল আমাদের শরীরে যে ইলেকট্রিক্যাল ওয়েভ আছে, সেগুলোর জন্য আমাদের বায়োম্যাগনেটিক, যেখানে ইলেকট্রিসিটি আছে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকতেই হবে। আমাদের শরীরে যে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে বলে বায়োম্যাগনেটিক ফিল্ড। মাটির যে জিওম্যাগনেটিক ফিল্ড, সূর্যের সোলার ম্যাগনেটিক ফিল্ড, মহাশূন্যের কসমিক ম্যাগনেটিক ফিল্ড। আমি যে মুহূর্তে আমার ব্রেনের ফ্রন্টাল লোব দিয়ে সেজদা দিলাম, আমার বায়োম্যাগনেটিক ফিল্ড যে মুহূর্তে মাটির জিওম্যাগনেটিক ফিল্ডের টাচে আসলো, দেন এট দ্য সেম টাইম আমি কসমিক ম্যাগনেটিক ফিল্ডের সাথে মিশে আন্দাজ সম্মুখ ওয়াসজুদ ওয়াক্তারিব। আপনার বাচ্চাকে ছলে বলে, কৌশলে, প্রলোভনে, যেভাবে পারেন সেজদা ভিত্তিক জীবন আচার তৈরি করে দেন, দেখেন তার মেমোরি গুলো শার্প হয়। আর একটা হচ্ছে বাইওয়ার বিটস থেরাপি। আনফরচুনেটলি আমেরিকাতে যেটা করেছে বাইওয়ার বিটস থেরাপি, এরা গান দিয়ে করেছে, গানের মিউজিকের অর্কেস্ট্রা, সুর, স্বর ভেঙে পেয়েছে।
আপনি যদি ভালো করে খেয়াল করেন যে রিসার্চ মেথোডোলজিটা দেখবেন, ওরা গান দিয়ে কলকলা করিয়েছে, গান দিয়ে গাম একফা গুন্না করিয়েছে। সকালবেলা 30 মিনিট অনুচ্চ স্বরে এতটা আওয়াজে যতটা নিজের কণ্ঠ নিজে শোনা যায়, আপনি যদি 30 মিনিট কোরআন তেলাওয়াত করেন এবং করান, 30 মিনিটের মধ্যে আপনার ব্রেন গামা ওয়েভে জুড়ে যাবে। 100 গামা ওয়েভ মানে 39 হার্টজ থেকে 128 হার্টজ। এটা নিয়ে বিতর্ক আছে, কেউ বলে 42 হার্টজ থেকে 122 হার্টজ। এনিওয়ে, গামা ওয়েভ, ইলেকট্রিক্যাল ওয়েভ যখন গামা ওয়েভে চলে যাবে, তখন যত জটিল অঙ্ক দিই, যত জটিল প্রশ্ন আসুক, আপনি সেই জটিল অঙ্ক এবং প্রশ্ন, সেই উত্তর খুঁজে বেড়ানোর জন্য আপনার মেন কেবল। আমার সব শেষ স্লাইড এরপরেরটা দেখেন, সূরা মুলকের 22 এবং 23 নম্বর আয়াত। আমি আপনাদের সবার বিনয়ের সঙ্গে, আমি মাদ্রাসায় পড়াশোনা, আরবি আমার কোরআনের জ্ঞান নাই, তারপরেও বিনয়ের সঙ্গে আপনাদের এখানে ভালো ভালো আলেম আছে, বিশেষ করে আমার পার্টিকুলার অবস্থা ডক্টর মাদানী বসে আছেন। তারপরেও আমাকে যদি আমি অ্যাপোলজি চাচ্ছি, আমাকে যদি মাফ করেন, তো আমি এটুকু বলি, সূরা মুলকের 22 এবং 23 নম্বর আয়াত, এটা আমরা আরেকবার পড়ব। 22 নম্বর আয়াতে বলছে, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহলা, যে মুখে ভর দিয়ে উপর হয়ে চলে, অনুবাদ করা হয়েছে, আমি অনুবাদ করি যে চাপার জোরে চলে। যে চাপার জোরে চলে সেই সমান হয় যে বিচার বুদ্ধি খাটিয়ে বিবেকের জোরে চলে, তার সমান হয় না। বলে গাও, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদেরকে শোনার ক্ষমতা দিয়েছেন, দেখার ক্ষমতা দিয়েছেন, তোমাদেরকে বিবেক বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন। তাহলে সবার আগে শোনার ক্ষমতার কথা আল্লাহ পাক করেছেন, তারপরে 2 নম্বরে বলেছেন দেখার ক্ষমতা। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, এমব্রায়োলজি স্যার আছেন এখানে, এমব্রায়োলজি, মায়ের পেটে যখন বাচ্চা থাকে 16 সপ্তাহ শেষে 17 সপ্তাহ নাগাদ বাচ্চা মায়ের ওই পেরিস্টোলটিক মুভমেন্ট, হার্টবিট শুনতে পায়, তার কান কাজ করে। আল্লাহ পাক কানের ভালো আগে বলেছেন। 24 সপ্তাহ নাগাদ, 23 সপ্তাহ শেষে এসে 24 সপ্তাহে মা যদি অন্ধকার ঘর থেকে আলোতে আসে, বাচ্চার চোখে বিট করে, তখন তার লাইসেন্স করতে পারিস, তার চোখ 24 দ্বিতীয়বারে আল্লাহ চোখের কথা বলেছেন। আল্লাহ মা আমাদের শরীরের যে অর্গানগুলো, তার ভিতরে সেকেন্ড যেটা অ্যাক্টিভেট হয় সেটা চোখ, মায়ের পেটে থাকতেই হয়। আর আফিদা, অনুধাবন ক্ষমতা, জন্মের অনেক পরে 7 বছর বয়সে এসে বাচ্চা ভালো মন্দে পার্থক্য করার শেখে। এই সময় এসে আল্লাহ পাক সিজদা ফরজ করেছেন। আপনি বাচ্চাকে শিখিয়ে দেন, তুমি পৃথিবীতে চলাকালীন যা কিছু কান দিয়ে শুনলে ভালো করে মুখটা আগে বন্ধ রাখো, কারণ চাপার জোরে চলা সমান হয় না যে বিবেকের চোরে। আল্লাহ আগেই বলেছেন চাপা বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো, শটিয়ার মাউথ। আল্লাহ ধমকে বলেই দিয়েছেন সূরা মুলকের 22 নম্বর আয়াতে। সো তুমি মুখ বন্ধ রাখবা, কান দিয়ে যা শুনেছো চোখ দিয়ে ভালো করে বুঝে নাও, মুখ তো বন্ধ। দীর্ঘ বিরতির পরে, জন্মে তো মায়ের পেটে তো আল্লাহ দেননি, জন্মের সময়ও দেননি, জন্মের 7 বছর পরে এসে তোমাকে বুদ্ধি দিয়ে বিচার ক্ষমতা দিচ্ছেন। তুমি দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চিন্তা করে দেখো, শুড ইউ ওপেন ইউর মাউথ, শুড ইউ মেক এ কমেন্ট। তোমার কথা বলা দরকার এই বিষয়ে তোমার মাথা ঘামানো দরকার, কি বলা দরকার, আদৌ বলা দরকার কিনা। চোখ কান বন্ধ রেখে, চোখ কান খোলা রেখে, মুখ বন্ধ রেখে, দীর্ঘ বিরতির পরে চিন্তা ভাবনা করে যদি মুখ খুলতে হয় খোলো। আমরা যদি কথা বলা শিখতাম, 2 বছরে কথা বলা শিখি, 60 বছরে অনেকে শিখি না কোন জায়গায় কোন কথা বলতে হয়। আমরা যদি শুধুমাত্র, আপনার আমার বাচ্চারা যদি শুধুমাত্র যথাযথ ভাষা পদ্ধতি এবং প্রয়োগ বা কৃতি শিখতো, তাহলে তাদের জীবনের অর্ধেক সমস্যা ওইখানেই শেষ হয়ে যাওয়া। আমি আগেই বলেছি যে 9টা গুণ পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা, মানে আপনারাও জানেন যে 9টা গুণ, এই 9টা গুণ প্রত্যেক বাবা মা চায়, ইভেন নাস্তিকও চায়। কিন্তু 9টার সঙ্গে আর এই 10 এবং 11, যেটা ওই যে কালারের, এটা কি সবুজ কালার না টিয়া কালার, মুত্তাকি, এই 9টা গুণ যদি কেউ অর্জন করেও ফেলে, আর তার ভিতরে যদি আল্লাহর ভীতি না থাকে, জীবনের কোনো না কোনো পর্যায়ে সে বিভ্রান্ত হবেই। সো এই 10 নম্বর এবং রিপেন্টিং, তাওয়াবি, ভুল স্বীকার করার মতো অ্যাট্রিবিউটস, আমি ভুল করেছি, আমি স্বীকার করবো সবার আগে, এই সাহস, এইটা থাকতে হবে। এই দুটো যদি থাকে, মুসলমানের চরিত্র, এটা অর্জন করতেই হয়। কিন্তু আলবাব একাডেমি শুধু মুসলমান বানানোর জন্য আলবাব একাডেমি করেনি। আলবাব একাডেমি যেটা করেছে সেটা হচ্ছে আরো 2টো গুণ অ্যাট্রিবিউটস দিতে হবে। একজন শ্রেষ্ঠ মানুষের 13টা গুণ থাকতে হবে, এই 13টা থাকতেই হবে। আপনি অর্জন করতে না পারেন, সেটা আপনার ব্যর্থতা, কিন্তু করতেই হবে। 13 নম্বর ভালো না করাচ্ছে
সে জীবনের প্রতিটা পর্যায়ে, একাডেমিক লাইফ শেষ হয়ে গেছে, দ্যাটস ফাইন, কিন্তু প্রতিটা পর্যায়ে ইভেন কবরে যাওয়ার আগের দিনও সে পড়াশোনায় ব্যস্ত থাকবে, জ্ঞান আহরণে ব্যস্ত থাকবে, নলেজ সিক করবে। নলেজ সিক তার একটা হবি হয়ে যাবে। আর 13 নম্বর হচ্ছে উলুল আলবাব। কোরআনে 16 বার আলবাব শব্দটা ব্যবহার করা হয়েছে, 9 বার হয়েছে উলিল আলবাব, আর 7 বার হয়েছে উলুল আলবাব। 9 আর 7 16 বার। আলবাব হচ্ছে স্যার আছেন এখানে লোবস, আরবিতে ইংরেজিতে বলে লোব, ব্রেনের 4টা লোব। আলবাব হচ্ছে লুবের জামার সিগা, বহু বচন, যারা হাই ইন্টেলেক্ট। আপনার বাচ্চাকে আলবাব একাডেমি আপনার বাচ্চার লোকসকে, ব্রেনকে এতটা উন্নত স্তরে নিয়ে যেতে চায়, তারা নিজেরা শুধু এখান থেকে জ্ঞান নিয়ে যাচ্ছে বটে, কিন্তু তারা হবে নলেজ প্রডিউসার, তারা হবে উলুল আলবাব, তারা জাতিকে জ্ঞান দেবে। আমি এই হচ্ছে আমার 11টা সেশনের ভেঙে একটাতে নিয়ে আসা হয়েছে, যত সংক্ষেপে তাড়াহুড়ো করে বলতে হয়েছে সময় স্বল্পতার কারণে। যদি আপনারা বুঝে থাকেন আপনাদের আপনাদের জ্ঞানের উৎকর্ষতা যদি বোঝাতে না পেরে থাকি, তাহলে এটা আমার ব্যর্থতা, আমি মাপ চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।